আর বলতে হবে না। হঠাৎ করে তানভীর আমাকে জড়িয়ে ধরলো আর কেঁদে দিল। কিরে, তুই কাঁদছিস কেন? আর তোর কি হয়েছে? দোস্ত, তুই কষ্ট করে লেখাপড়া করিস তা জানা ছিল, কিন্তু এত কষ্ট যে করিস তা আমার জানা ছিল না। হয়েছে হয়েছে, এবার কান্না বন্ধ কর। তুই কিভাবে পড়াশোনা করিস, আবার রিক্সাও চালাস, আবার ওদের খেয়াল রাখিস? কি করব, সবই কপাল। আমি তো এমন ছিলাম না, পরিস্থিতি আমাকে এই রকম বানিয়েছে। এ নে, এখানে কিছু টাকা আছে, এগুলো তুই রাখ। তোর পাগল, আগেও একবার দিয়েছিস, এখন দেওয়া লাগবে না। তোকে রাখতে বলেছি তাই তুই রাখবি। এই কথা বলে তানভীর জোর করে টাকাগুলো ঢুকিয়ে দেয় আমার পকেটে। এটা কোন কাজ করলি তুই? এটাই কাজ। আচ্ছা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তুই আবার আমার জন্য খাবার আনতে গেলি কেন? তুই আর আমি একসাথে আজ এক ঘরে এক বস্তিতে খাবো, তাই নিয়ে এসেছি। তুই একটা পাগল। বন্ধুত্বের পাগল। তারপর আমি আর তানভীর একসাথে খাবার খেলাম। দোস্ত, আমি যাই, নইলে আবার দেরি হয়ে যাবে। ওকে, সাবধানে যাস। ওকে। তানভীর চলে গেল। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ব্যস্ততা কেটে উঠতে উঠতে গভীর রাত হয়ে যায়, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কলেজে গেলাম। ক্যাম্পাসে দাঁড়ালাম না ইসরাতের ভয়ে, তাই ক্লাসে আমি আর তানভীর চলে আসলাম। মনে মনে যেই ভয়টা পেয়েছি ঠিক সেটাই হলো। ইসরাত আর তার ভাইনরা আমাকে অপমান করার জন্য ক্লাসে আসলো, আর আমাকে প্রত্যক্ষভাবে অপমান না করে পরোক্ষভাবে করতে লাগলো। এই, তোরা কি জানিস একটা কথা? আগে আমাদের ক্লাসে ছোট লোক ছিল, আর এখন একজন রিক্সাওয়ালা আছে। আমি ইসরাতের কথা শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে কিভাবে জানে যে আমি একটা রিক্সা চালাই? না রে, জানতাম না। বলতো সেই ছেলেটাকে? কে আবার? এই ছোট লোকটা এখন রিক্সা চালায়? আমাদের কলেজের মান সম্মান সব ডুবিয়েছে। এখন ওর সাথে কথা বলতেই ভালো লাগবে না। রিক্সা চালানোর পর থেকে ছোট লোকটার গা থেকে বাজে গন্ধ বের হয়। তুই ঠিকই বলেছিস। দেখিস না, একটা জামা কয়দিন পরে আসে। আরো কত কি যে দেখতে হবে আমাদের, আল্লাহ ভালো জানে। কলেজে একবার ছোট লোক ভর্তি হয়েছিল, এরপর চোরের রূপ নিয়েছিল, আর এখন আবার রিক্সাওয়ালার রূপ নিল। ঠিক বলেছিস, এদের এত অপমান করার পরেও এদের শখ মিটে না। আমি ওদের কথা শুনে চুপচাপ রয়েছি। ওদের অপমান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, তাই চোখ দিয়ে পানি পড়ছে না। তবে তানভীর রেগে গিয়েছে অনেক। আমি তাকে সান্ত্বনা দিয়ে বসিয়ে রাখলাম। ভাই, আমার মন চাচ্ছে আমি ওদের হাতগুলো ভেঙে দিই। এত রাগ কেন তোর? বলেছে আমাকে, তোকে তো আর বলছে না। ভাই, তোকে কেউ কিছু বললে আমার খুব কষ্ট হয়, তাই তোর নামে বাজে কথাগুলো আমি সহ্য করতে পারি না। তুই তো বলেছিস যে অপেক্ষা করতে, যে ওরা নাকি ওদের ভুল বুঝতে পারবে। তাহলে তুই রেগে যাচ্ছিস কেন? ওকে। আমি আর কথা বাড়ালাম না। স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ করে আমি চলে গেলাম। বস্তিতে এসে চাচার সাথে খাবার খেয়ে আমি রিক্সা নিয়ে বের হলাম। রিক্সা চালাতে চালাতে একটা গাড়ির সাথে ধাক্কা খেলাম, আর সাথে সাথে আমি পড়ে যাই, আর রিক্সাটা কিছুটা ভেঙে যায়। রিক্সার ভাঙা অবস্থা দেখে আমার প্রাণটা কেঁদে উঠল, কারণ আমার এত সামর্থ্য নেই যে রিক্সাটা মেরামত করব। আমার হাতে পায়ে কিছুটা ছিলে যায়। এমন সময় গাড়ি থেকে একজন লোক নেমে এলো, যাকে দেখে আমি খুবই অবাক হই, কারণ তার সাথে আমার আত্মার সম্পর্ক। লোকটা হচ্ছে আমার মামা। মামা আমাকে দেখেই আমার কাছে দৌড়ে আসলো। তোর কিছু হয় নাই তো? না, আমার কিছু হয়নি। তোর তো অনেক জায়গায় কেটে গেছে, চল মেডিসিন কিনে দিই। না, আমার লাগবে না, আমি ঠিক আছি। আরে চল তো। তারপর মামা আমাকে একটা ফার্মেসিতে নিয়ে গেলেন, কিছু মেডিসিন কিনে দিল, আর আমার হাতটা ব্যান্ডেজ করে দিল। তোর সাথে আমার কিছু কথা ছিল। কিন্তু আমার কোনো কথা নেই তোমাদের সাথে। প্লিজ একবার সময় আমার সাথে চল প্লিজ। মামা এমনভাবে অনুরোধ করতে লাগলো যে আমি না গিয়ে আর পারলাম না। মামা আমাকে গাড়িতে বসিয়ে বাড়িতে নিয়ে গেল, যেই বাড়িতে আগে আমি, আমার মা আর বাবা থাকতাম, আর সেই বাড়িতে মামার পরিবারে থাকছে। মামা আজ হঠাৎ করে সেই বাড়িতে নিয়ে গেল। বাড়িটাকে দেখে চোখটা ভিজে উঠল, তবু মনকে শক্ত করে বাড়ির ভিতরে গেলাম। আমায় দেখে নানি খুব খুশি হয়ে গেল। তিনি আমায় জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আমি কিছুই বললাম না, কিন্তু মনের ভিতর একটা খটকা রয়ে গেল। আজ হঠাৎ করে তারা কেন এইভাবে ভক্তি দেখাচ্ছে, মাথায় কিছু ঢুকছে না। তারা সবাই আমাকে একটা রুমে নিয়ে গেলেন, যেখানে একজন বয়স্ক লোক শুয়েছিলেন। আমি ভালো করে তাকিয়ে দেখি তিনি আর কেউ নয়, বরং আমার নানা। বাবা দেখো, ইমন আসছে, এই পরিবারের বড় প্রদীপ জ্বলছে। নানা আস্তে আস্তে আমার দিকে তাকালেন, আর হাত দিয়ে আমাকে কি জানি ইশারা করতে লাগলো। আমি তার কাছে গিয়ে তার বুকে মাথা রাখলাম। তিনি আমাকে নানান কথা বলল। সব কথা শুনে তার মুখ আটকে যাচ্ছে,
তবু অনেক কিছুই বলল। আমি পিজরোপোলের আসামির ন্যায় দাঁড়িয়ে আছি আর তাদের আচরণগুলো দেখতে লাগলাম। দেখলাম নানা আমাকে ধরে কেঁদে দিয়েছেন। তারপর তারা সবাই আমাকে নিয়ে একটা রুমে আসলো। দেখ ইমন, আমরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তোকে তোর বাড়ি থেকে বের করে দিয়েছি, প্লিজ আমাদের মাফ করে দে। না না, এইভাবে বলবেন না। আমি এখন একজন রিক্সা চালক, তাই এইসবের যোগ্য আমি না। আমরা জানি তুই আমাদের মাফ করতে পারিস নাই। জানিস তোকে কেন এখানে ডাকা হয়েছে? না, কেন? তোকে বোর করে দেওয়ার কয়েকদিন পর বাবা মার পরপর 2 দিন স্ট্রোক করে। অনেক ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বাবা মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করতেন। তাই আমার একটা কবিরাজ এনে দেখিয়েছিলাম। তিনি বলেছিলেন যে বাবার কঠিন ব্যায়ামও হয়েছে, যখন তখন তিনি মারা যেতে পারেন। শুধু তাই নয়, তোর নানা প্রতি রাতে তোকে স্বপ্নে দেখতো। তাই তোর নানা বলছে যে তোর মরার আগে কোনো পাপ করে যেতে চান না, তাই তিনি তোর সব সম্পত্তি তোর নামে করিয়ে দিয়েছেন। এখন আমি কি করব? আমি চাই তুই আমাদের সাথে থাক, আমরা আগের মতো একসাথে মিলেমিশে থাকবো। তা হয় না, আমার স্থান যে এখন বস্তিতে। আজ থেকে তুই এসবের মালিক, আর তুই চাইলে আমাদের বের করে দিতে পারিস। ছি, আপনারা তো আমাকে লজ্জা দিচ্ছেন। তোকে দেখে এখন আমরা তোর কাছে অপরাধী হয়ে গেলাম। না না, সে কথা বলবেন না। আমি পারবো না আপনাদের সাথে থাকতে। কেন? তুই জানিস আমি তোকে কত খুঁজেছি, সারা শহর খুঁজছিলাম তোকে আমি। মামা, আপনি যে রিক্সাটা ভেঙেছিলেন তার কি হবে? একজন গরিব চাচা রিক্সা ছিল ওইটা। কিন্তু বাবা, আজকে আমি ওই চাচাকে একটা অটো কিনে দিব। ওকে, তাহলে আমি চাই সে কি, কোথায় যাবে এখন? বস্তিতে। সেটাই যে আমার ঠিকানা। তুই আমাদের সাথে থাকবি না? আমি আসবো সেই দিন যেই দিন আমি বিয়ে করে ঘরে বউ তুলব। দাঁড়া, তোকে একটা জিনিস দিব। কি? এনে ক্রেডিট কার্ড, যত টাকা লাগে তুলে নিবি। না না, টাকা আমার দরকার নেই। এগুলো সব তোর টাকা, আমার না, তাই তোকে দিতে বলছি। কিন্তু মামা। আর কোনো কিন্তু না, তুই এখন চুপচাপ কার্ডটা নে। আমি আর কথা না বলে কার্ডটা নিলাম। আজ আমার অনেক খুশি লাগলো যে আমি আবার আমার পরিবারকে ফিরে পেয়েছি। যেখানে আমার রিক্সা ছিল সেইখান থেকে কোনো মতে রিক্সাটা ঠেলতে ঠেলতে মেরামত করতে দিলাম। রিক্সা ঠেলার সময় ইসরাত আমাকে দেখে ফেলেছে আর আমাকে ফলো করতে লাগলো। ইসরাত আমাকে যে ফলো করছে সেটা আমি টের পেলাম না। দেখি ছোট লোকটা কি কি করে আজকে। ওর পরিবার কি কই থাকে সব জানবো, আর কলেজে অপমান করতে পারবো। ইসরাত আমাকে ফলো করতে লাগলো। আমি বস্তির দিকে হাঁটা ধরলাম। বস্তির পাশে ছিল মায়ের কবর। একটা পুকুর থেকে অজু করে এসে মায়ের কবরটা জিয়ারত করলাম। ছোট লোকটা কার কবর জিয়ারত করছে? কে মারা গেল তার? জিয়ারত শেষে মায়ের কবরের সামনে বসলাম। কি হলো, ও আবার এখানে বসলো কেন? আমি মায়ের কবরের সামনে হাঁটু কেটে বসে পড়লাম আর মায়ের কথা মনে পড়তেই হাসুরে কাঁদতে লাগলাম। এ কি, ছোট লোকটা আবার কাঁদছে কেন? এখানে কাঁদার কি আছে? দেখি পরে কি করে। আমি মায়ের কবরের সামনে বলতে লাগলাম, মা গো, কেমন আছো? আমি খুব ভালো আছি, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। জানো মা, আজ আমার জীবনে সবচেয়ে খুশির দিন, কারণ আমি আজ আমার পরিবারকে আবার ফিরে পেয়েছি। থাক, সেই কথা না হয় আজকে বলবো না। মা গো, তুমি আমাকে দোয়া করো আমি যাতে অনেক বড় হতে পারি। মা, তুমি আমাকে দোয়া করো যাতে কলেজের সকলের কাছে প্রমাণ করতে পারি যে আমি চোর নই। মা গো, আজ একটু আমাকে কাছে আসবে? তোমাকে আজ অনেক দিন হলো দেখি না, তোমার আদর পাই না। আজকে অনেক দিন, প্লিজ মা, আজকে একটু আমাকে আদর করবে? আমার বুকটা যে ফেটে যাচ্ছে। আমি যার মানুষের অপমান অবহেলা সহ্য করতে পারছি না। অনেকে আমার জন্য তোমাদের গালাগালি করে। মায়ের জন্য আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। এগুলো বলছি আর চিৎকার করে কান্না করতে লাগলাম। এদিকে ইসরাতের চোখ আর শুকনো রইল না, স্রোতের মতো বয়ে যেতে লাগলো তার চোখের পানি। আজ ইসরাত নিজেকে বড্ড অপরাধী মনে করছে। এদিকে আমি কবরের সামনে থেকে উঠে বস্তির দিকে ঢুকতেই চাচার সাথে দেখা। কিরে, তোর কি হয়েছে? কই কিছু না তো। তাহলে তোর হাতে পায়ে ব্যান্ডেজ করা কেন? কিরে, বলবি তো কিছু। আসলে চাচা, হয়েছে কি, আজকে রিক্সাটা একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, তাই আমার এই অবস্থা। তোর কিছু হয় নাই তো বাবা? না না, আমার কিছু হয়নি। রিক্সা এখন কোথায়? গ্যারেজে দিয়ে আসছি। ওকে, তুই ঘরে গিয়ে খাবার খা, আমি একটু গ্যারেজে গিয়ে দেখি। এই বলে আমি ঘরে ঢুকলাম আর আমার অজান্তেই ইসরাত সব দূর থেকে দেখে নিয়েছে। চাচা, ছেলেটি কে ছিল আপনি যার সাথে এতক্ষণ কথা বলছিলেন? আর বইল না মা, ওর নাম ইমন। ও হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে অভাগা সন্তান।
চলেন আমরা এক জায়গায় বসে কথা বলি। চলো। তারপর চাচা আর ইসরাত একটা গাছের নিচে বসলো। কিন্তু মা তুমি কে? তোমাকে তো চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি ইমনের সাথেই পড়ি। ও, তা আমার কাছে কি জানতে চাও? ইমনের পরিবার কে, সে কি করে, এই সবই বলুন। ইমনের পরিবার বলতে এই বস্তিই তার পরিবার। মানে জন্মের কয়েক মাস পরে ছেলেটার বাবা মারা যায়, তারপর কয়েকদিন আগে ওর মা মারা যায় একটা দুর্ঘটনায়। তাহলেও কিভাবে নিজের পড়াশোনার খরচ দেয়? ওকে দেখে আমার খুব মায়া হয়েছিল, তাই আমি ওর দায়িত্ব নিয়েছি। এই বস্তির মানুষ ওকে কিছু খেতে দিলে ও খায়, নইলে না খেয়ে সারাদিন কেটে যায়। এসব কথা শুনে ইসরাতের চোখ দিয়ে পড়ে যায়। কি হলো মা, তুমি কাঁদছো কেন? কই না তো। আচ্ছা চাচা, ও কোনো কাজ করতে পারে না? করে তো, মাঝে মাঝে টুকিটাকি কাজ করে। এই তো কয়েকদিন আগে আমার খুব জ্বর হয়েছিল, সে আমার রিক্সা চালিয়ে যে টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে আমার চিকিৎসা করেছিল। ও, ছেলেটা অনেক ভালো, জানি না এমন ছেলে এই জগতে আর পাওয়া যাবে কিনা যে নিজের পড়াশোনা বাদ দিয়ে আমার জন্য এত কিছু করবে। থাক চাচা, আপনি কাঁদবেন না। ও হচ্ছে এতিম, বাবা মায়ের ভালোবাসা ছেলেটা বেশি পায়নি। ওকে কেউ কিছু বললে আমার খুব কষ্ট হয়। ওর বাবার কি কোনো সম্পত্তি ছিল না? ওর বাবা ছিল একজন বড় মাপের ব্যবসায়ী। তাহলে এমন বস্তিতে কেন? ওর মা মারা যাওয়ার পর ওই পরিবারের লোকেরা ওর সম্পত্তি জোর করে দখল করে নেয় আর ওকে রাস্তায় বের করে দেয়। পরিবারের লোক যে এমন করতে পারে তা আমার জানাই ছিল না। আচ্ছা, তুমি গিয়ে ইমনের সাথে দেখা করে এসো। না না, আজকে না, আরেকদিন। তাহলে আমি যাই। আচ্ছা, সাবধানে যেও। ইসরাত জায়গাটি ছেড়ে দিল, কিন্তু ছেড়ে দিতে পারল না। হাজারো অনুতপ্ত আর কষ্ট। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, আমি কিভাবে ইমনের সাথে এত খারাপ ব্যবহার করতে পারলাম। দিনের পর দিন আমি ছেলেটাকে অপমান করলাম, পুরো কলেজের সামনে ছেলেটাকে চোর বানিয়ে দিলাম। ওকে অনেক কথা বলে অপমান করেছি। জানি না আমি কি করে ওর কাছে মাফ পাবো, আদৌ কি মাফ পাবো কি না। তবে আমি ওর কাছে মাফ চাইবো, আর কোনো দিনও ওকে অপমান করব না। না, ছি, আমি এত নিচে নামলাম। একটা এতিম সন্তান কিভাবে সমাজের চোখে ছোট করে দিলাম। আজ আমি ইমনের কাছেও অপরাধী, নিজের কাছেও অপরাধী। ইমন আমাকে ক্ষমা করলেও আমি যে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এদিকে আমি চাচা রিক্সা ভাঙার কারণে টেনশন করতে লাগলাম। টেনশনের কারণে ঠিকমতো খাওয়াটাই হলো না। এইভাবে কেটে গেল সারাটা দিন। রাতে দরজা আটকে পড়তে বসলাম। এমন সময় দরজায় কে জানি টোকা দিল। দরজা খুলে দেখি মামা। আরে মামা, তুমি এখানে? তোকে দেখতে আসলাম, বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? না না, ভিতরে আসো। মামা ভিতরে এসে পরিবেশটা দেখতে লাগলো। তুই এখানে থাকিস কিভাবে? কি করব, নিয়তি যে আমাকে এইখানে পাঠিয়েছে। তুই কিন্তু আমাকে ছোট করছিস। হে মা, না না, আমি তোমাকে ছোট করলাম কই। শোন, তুই যা রিক্সা ভেঙেছিলি আমি তার জন্য একটা অটো আনছি। কই অটোটা? বাইরে আছে, দেখবি চল। এখন না, পরে দেখবো। আয় না আমাদের সাথে, একসাথে থাকবি। আমি তো একবার বললাম যে যেই দিন বিয়ে করব সেই দিন যাবো ওই বাড়িতে। ওকে, তাহলে আমি এখন যাই, আমার কাজ আছে। ওকে, সাবধানে যেও। মামা চলে গেল। আমি বাইরে বের হলাম অটো দেখার জন্য। দেখলাম গলির সামনে একটা অটো ফুল দিয়ে সাজানো, অনেক সুন্দর একটা অটো রাখা। আমি দ্রুত রহমান চাচাকে ডাক দিলাম। চাচা, ও চাচা, কই আপনি? কি হলো, ডাকছিস কেন? এখানে অটো টাকার। সেটাই তো, এইটা তো আগে দেখি নাই। কি সুন্দর অটো রিক্সা। এইটা আপনার জন্য। মজা করার বয়সটা আর মনে হয় গেল না। সত্যি বলছি, এটা তোমার জন্য, আমার মামা নিয়ে আসছে। বলিস কি? তাহলে ঘটনাটা শোনো। রিক্সা ভাঙা থেকে শুরু করে যা যা ঘটেছে আমি সব কিছুর বর্ণনা করেছি। এখন তুই কি করবি? আমি ওদের বলে দিলাম যে বিয়ের পর যাবো। তুইও পারস বটে। যাক, আল্লাহ তোর সবকিছু ফিরিয়ে দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তা তোর কার্ড থেকে কিভাবে টাকা বের করবি? সেটা সিস্টেম আছে। আগে বলো, তোমার কাছে অটোটা কেমন লাগলো? অনেক সুন্দর হয়েছে। তোমাকে আর কষ্ট করে পায়ে চাপে রিক্সা চালাতে হবে না। ওকে চাচা, আমি তাহলে ঘরে যাই। তুমি একটা তালা দিয়ে রাখো। ওকে। আমি আমার রুমে এসে পড়তে লাগলাম। অন্যদিকে, কি রে, খাচ্ছিস না কেন? কখন থেকে দেখছি তুই মনমরা হয়ে আছিস। মা, আজকে খেতে ভালো লাগছে না। তোর শরীর খারাপ নাকি? না, সব ঠিক আছে। আজকে খাবো না, আজকে মন ভালো নেই। এই বলে ইসরা তার ঘরে চলে গেল আর দরজাটা আটকে কান্না করে দিল।
এইভাবে যে সে একটা এতিম ছেলের উপর এতদিন অত্যাচার করলো, অথচ ইমনের বাবা মা নেই সাথে, তার পরিবারও নেই, বেচারা ঠিকমতো 3 বেলা খাবার খেতে পারছে না। এইসব ভাবছে আর নিজের ভুলের জন্য কাঁদতে লাগলো। মেয়েটার হঠাৎ কি হলো? সেটাই তো, বাইরে থেকে আসার পর দেখি মেয়েটাকে বিষণ্ণ লাগছে। ওকে আমি দেখব। এইদিকে আমি পড়া শেষ করে চাচার সাথে 2 মুঠো ডাল আর ভাত খেয়ে নিজের ঘরে চলে গেলাম। পরের দিন ক্যাম্পাসে তানবীরের সাথে হাঁটতে লাগলাম। দোস্ত, আমি আমার হারানো সব কিছুই ফিরে পেয়েছি। মাকে ফিরে পেয়েছিস? সেটা পেলে তো এই দুনিয়াতে সবচেয়ে খুশি হতাম। এখন বল তুই কি কি ফিরে পেয়েছিস? তাহলে শোন কালকের কাহিনী। তানবীরকে আমি কাল কী কী হয়েছিল সবই বলে দিলাম। বাহ, এটা তো খুব খুশির খবর। হুম। ভাইয়া, আপনাকে ইসরাত আর তার বান্ধবীরা ডাকছে। হঠাৎ একটা মেয়ে এসে কথাটা বলে গেল। চল, আজকে আমি আবার যাব। বলেছিলাম না তুই এ ব্যাপারে কিছুই বলবি না। দেখ, তোর এখন সব হয়েছে, তাই ওরা তোকে অপমান করার যোগ্য না। আচ্ছা, আমি গিয়ে দেখি কি বলে। তুই আজকে প্রতিবাদ করবি। দেখি তানবীরের কাছে থেকে ইসরাতের দিকে হাঁটা ধরলাম। কাছে গিয়ে কিছুটা অন্যরকম খেয়াল করলাম। দেখলাম ইসরাতের মন হয়তো খারাপ। কি রে, কিছু বলছিস না কেন? ছোট লোকটা তো এসেছে তোর কাছে। ভাবছিলাম থাপ্পড়টা আমার গালে পড়েছে, পরে দেখি না, আমার গালে মারেনি, ইসরাত আর বান্ধবীদের গালে মেরেছে, যেটা দেখে সবাই অবাক। সবচেয়ে বেশি অবাক হয়েছে তার বান্ধবী। কি রে, তুই আমাকে মারতে পারলি? পারলাম। তুই কোন সাহসকে ছোট লোক বলেছিস? হ্যাঁ, আমরা তোকে এই নামে ডেকে এসেছি। আর এই নামে কেউ ডাকবি না। ইসরাতের বান্ধবী আর আমি রীতিমতো অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আজকে ইসরাতের এ কি হলো? নাকি এটাও তাদের নতুন কোনো চাল? ইসরাত হঠাৎ করে আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। আমি চোখটা নামিয়ে ফেলি। এই, তোর এই মনের কাছে মাফ চাই, এক্ষুনি মাফ চা। আগে যা করেছিস তার জন্য মাফ চাইবি। কি বলছিস তুই এসব? তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। থাপ্পড় কি খাবি, নাকি কলেজ থেকে বেরিয়ে যাবি, নাকি মাফ চাইবি? ইসরাতের বান্ধবীরা আমার কাছে মাপ চাইতে লাগলো। আমি ইসরাতের কাণ্ড দেখে হাঁ করে দাঁড়িয়ে রইলাম। ইমন, তোমাদের মাফ করে দাও। দিয়েছি। হঠাৎ ইসরাত আমার হাতটা ধরে আরেক জায়গায় নিয়ে গেল। ওর প্রতিটা কাজ আজ আমাকে অবাক করছে। ও আমাকে একটা নিরিবিলি জায়গায় আনলো। ইমন, আমি তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অপমান করেছি অনেক, সবার সামনে থাপ্পড় দিয়েছিলাম, পুরো পুরো কলেজে তোমাকে চোর বানিয়ে দিয়েছিলাম। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি ইসরাতের সাথে কি কথা বলবো, এতটাই অবাক হলাম যে আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। নাকি আমি স্বপ্ন দেখতে লাগলাম। কি হলো, আমাকে কি মাফ করা যায় না? আজকে আপনার কি হয়েছে? আপনার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। না না, আপনি আমার কাছে মাপ চাইছেন কেন? আমার কারোর প্রতি কোনো রাগ নেই। তুমি রাগ করে এসব বলছো? তুমি আজ আমাকে মাফ না করলে আমি সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। সত্যি, আপনার উপর আমার সব রাগ অভিমান এখন চলে গেছে। এখন গেছে মানে? আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এইটাই অনেক বেশি। তার জন্য আমি অনেক খুশি। আমি তোমাকে আর কষ্ট দিব না। দিলেন তো নিজের শরীরটা নষ্ট করে। কিভাবে? একজন চোর, ছোট লোক আর রিক্সাওয়ালার হাত ধরে নিজের পবিত্র হাতটাই কেন অপবিত্র করলেন? প্লিজ এইভাবে বলো না, আমি সত্যি খুব অনুতপ্ত হয়েছি, নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দিও। বারবার মাপ চাইছেন কেন? আপনি এতদিন যা করেছেন সব তো ঠিকই করেছেন, তাহলে মাপ চাওয়ার কি আছে? আমি মানুষ চিনতে ভুল করেছি, তাই তোমাকে এত কষ্ট আর অপমান করেছি। এবার তো বুঝতে পেরেছেন, তাহলে আমাকে আর বিরক্ত করবেন না। এ বলে আমি সেখান থেকে চলে আসলাম। পিছন থেকে ইসরাত অনেক ডেকেছে, আমি শুনেও না শোনার ভান করে চলে এসেছি। ক্লাসে এসে তানভীরের সাথে বসলাম। কিরে, আজকেও অপমান করলো নাকি? কিরে, কি হয়েছে বলবি তো? একটা জিনিস খুব ভাবাচ্ছে আমাকে। কি, বল আমাকে। ইসরাতের এত পরিবর্তন কিভাবে আসলো? মানে, সব কিছু খুলে বল। তানভীর তো আমার কথা শুনে অবাক হয়ে গেছে। কি বলছিস কি এসব? ইসরাত এগুলো বলেছে? এইগুলো বলেছে। এখানে কি ওদের কোনো চাল আছে নাকি? মনে হয় না। কিভাবে বুঝলি? ইসরাতের চোখের দিকে তাকিয়ে বুঝলাম ওর চোখ এইবার হয়তো কোনো মিথ্যার ছাপ নেই। ওকে, এসব নিয়ে পরে কথা বলবো, এখন ক্লাস করি। সেটাই। একটু পর ইসরাত ও তার ফ্রেন্ডরা ক্লাসে ঢুকলো। আমাকে নিয়ে আর কোনো রসিকতা করলো না। আমি আমার মতো ক্লাসগুলো করতে লাগলাম। আমি আর তানভীর সবগুলো ক্লাস করলাম।
ক্লাস করে আমি আর তানভীর ক্যাম্পাসের দিকে হাঁটছি। প্লিজ ইমন, আমাকে মাফ করে দাও। হঠাৎ ইসরাত কোথা থেকে আসলো। আপনি আবার কেন আসলেন আমার কাছে? একটা বার কি আমাকে মাফ করা যায় না? যে ব্যবহার আপনি তানবীরের সাথে করেছেন সেটার জন্য কি আপনি মাপ চাওয়ার যোগ্য? ইসরাত কিছু বলতে যাবে ঠিক তখনই তানভীর আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। কি রে, এইখানে আনলি কেন? ওই মেয়ে যাতে তোর কাছ থেকে দূরে থাকে তাই নিয়ে আসলাম। আচ্ছা, আমি যাই তাহলে। ওকে, সাবধানে যা। আমি বস্তিতে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ইসরাতের কথা ভাবছি। আচ্ছা, ইসরাত হঠাৎ করে এতটা পরিবর্তন করলো কেন? ও তো আমাকে অনেক ঘৃণা করতো, তাহলে ওর মধ্যে এত পরিবর্তন কী করে হলো? ইসরাতের চোখ তো বলে দিচ্ছে যে সে খুব অনুতপ্ত। ইসরাতের কথা ভাবতে ভাবতে বস্তিতে এসে গেছি। নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে ঘরে থাকা কিছু একটা শুকনো খাবার কিনে নিলাম। কিছুক্ষণ পর চাচা ঘরে ঢুকলো। আরে চাচা, আপনি আমার ঘরে? কেন, আসতে পারি না নাকি? আরে ধুর, কি বলছেন? আপনি আসবেন না তো কে আসবে? বাবা, তোর সাথে একজন দেখা করতে আসছে। কে আসছে? সেটা তুই দেখে নে। কই মা, তুমি ভিতরে আসো। হঠাৎ একটা মেয়ে আমার সামনে আসলো। মেয়েটার দিকে তাকিয়ে আমি হা করে তাকিয়ে রইলাম, কারণ আমার সামনে ইসরাত দাঁড়িয়ে আছে। চাচা, এই মেয়ে এইখানে কিভাবে আসলো? এই মেয়ে তো আগেও একবার এসেছিল। ও আচ্ছা, তোরা কথা বল, আমি বাইরে যাচ্ছি। খুব অবাক হচ্ছ আমাকে এখানে দেখে, তাই না? আপনি আমার বস্তিটা চিনলেন কিভাবে? আর আপনি আমার বস্তিতে আগেও এসেছিলেন? আগে একবার তোমাকে রিক্সা নিয়ে বস্তিতে আসার সময় দেখেছিলাম। তখন আমি তোমার পেছন পেছন এখানে এসেছিলাম। ও, তা আজকে আবার কেন আসলেন? আমি প্রায়ই এখানে আসি। তা কেন আসেন এইখানে? এখানে একজন মায়ের কবরের কাছে আসি, যিনি তোমার মতো একজন উদার মন আর পরোপকারী ছেলের জন্ম দিয়েছেন। আপনি আমার মায়ের কবরের সামনে আসেন? আমি তোমার নামে সব জানি, আর তোমার পরিবারের ব্যাপারেও সব জানি। সব কিভাবে জানলেন আপনি? আমাকে রহমত চাচা বলেছিল। ও, তোমার এইখানে আমার একটা অনুরোধের জন্য ছুটে আসা। কিসের? তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। বললাম তো, আপনার উপর কোনো রাগ নেই আমার। তোমার চোখ বলে দিচ্ছে যে তুমি কতটা ঘৃণা করো আমাকে। তাই যদি বুঝতে পারেন তাহলে আপনি আর আমার সামনে আসবেন না। ইসরাতের মধ্যে নিজের চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আজ এই ছুরি দিয়ে নিজেকে রক্তাক্ত করে ফেলবো। আমি তাকে দেখি ইসরাত একটা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি পাগলামি করছেন আপনি? হাত থেকে ছুরিটা ফেলে দিন। তোমার কাছে হয়তো পাগলামি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে নয়, আমি সত্যি বলছি। ইসরাতের কিছু একটা বুঝে ওঠার আগে আমি ইসরাতকে জাপটে ধরে তার হাত থেকে ছুরিটা নিয়ে নিই। পাগল হয়ে গেছে নাকি? এগুলো নিয়ে মজা করে? ইসরাত কিছু না বলে চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তোমার ক্ষমা পাবার জন্য এত কিছু বলছি, আমাকে কি একবারও মাফ করা যায় না? আমি কিছু না বলে চুপচাপ ইসরাতে হাত ধরলাম। ইসরাত খুব অবাক হয়ে তাকিয়ে আছে। হাত ধরার জন্য মাফ করবেন, তবে সত্যি বলছি আপনার উপর আর আমার কোনো রাগ নেই। আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছো? সত্যি। ইসরাত হঠাৎ একটা কাজ করে বসলো, যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ইসরাত আমাকে জড়িয়ে ধরেছে। আমি ওর কাজে খুবই অবাক হলাম। এ কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। এই বলে আমি ইসরাতকে ধাক্কা দিয়ে সরে দিই। সরি, আসলে বুঝতে পারিনি। ওকে, ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, কেমন? এতিমের সাথে বন্ধুত্ব করলে তো আপনারও সম্মান কমে যাবে, তাই কি দরকার এসবে? তুমি বেশি বাসি বলছো। আমি যা বলেছি তাই হবে। আজ থেকে আমরা ফ্রেন্ড। পারবেন তো আমাকে বন্ধুর চোখে দেখতে? পারবো, আর আমাকে তুমি করে বলতে হবে। না না, তুমি করে বললে কেমন জানি দেখায়। আপনি ঠিক আছে। না, আমাকে তুমি করেই বলতে হবে। ওকে ওকে, বলবো। গুড, এবার তোমার নাম্বারটা দাও। আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? আবার আপনি? ও সরি, তা কি করবে আমার নাম্বার দিয়ে? কেন, ফ্রেন্ড কি কল করতে পারে না? পারে কিন্তু। আর কোনো কিন্তু নেই, এখন নাম্বার দিবা কি না? আমি ভয়কে নাম্বারটা দিলাম, নইলে আবার কি করে বসে আল্লাহ ভালো জানে। ওকে, আমি তাহলে আজকে যাই। ওকে বাই। ইসরাত চলে গেল। আমি আর কিছু না ভেবে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। এলিয়ে দিতেই ঘুম লেগে গেল দুই চোখে। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, তাই বস্তির পাশে কিছুক্ষণ হাঁটা চলা করলাম। সন্ধ্যার ঘরে এসে পড়তে বসলাম।
এমন সময় চাচা ঘরে আসলো। কিরে কি করিস? এই তো মাত্র পড়তে বসলাম। ও পড় তাহলে। কিছু বলবেন? সকালে তোর মামা এসেছিল তোর সাথে দেখা করার জন্য। তা কেন এসেছিলেন জিজ্ঞাসা করেননি? সেই কারণ তো এখনো বলে নাই। ওকে, তাহলে আমি যাই, পরে আসবো। আচ্ছা। চাচা চলে গেলে আমিও পড়ায় মন দিই। পড়তে পড়তে গভীর রাত হয়ে যায়। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি ইসরাত বলছি। ও তুমি? তা এত রাতে কি মনে করে কল দিয়েছ? তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? না, মাত্র পড়া শেষ করলাম। তুমি এত রাত পর্যন্ত পড়াশোনা করো? তা তুমি ঘুমাওনি কেন? কি করবো, আমার যে আজকে ঘুম আসছে না। শরীর খারাপ নাকি? না, সব ঠিক আছে, কিন্তু কেন জানি ঘুম আসছে না। ও, রাতে খাবার খেয়েছো? খেয়েছি অনেক আগে। তুমি খেয়েছো? না, এখনো খাইনি। কেন খাওনি? মাত্র পড়া শেষ করলাম, এখন খাবো। ওকে, তাহলে খেয়ে নাও, পরে কল দিব। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে কিছু খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ক্রেডিট কার্ডটা সাথে করে কলেজে নিয়ে গেলাম। আমি আর তানবীর কলেজের এক কোণে বসে আছি। তখনই ইসরাত আসে। আরে তুমি এখানে? আর আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। আমাকে খোঁজার কি আছে, আমি তো এইখানেই বসে আছি। আজকে আমার একটা ছোট্ট আবদার আছে। কি তোমার সেই আবদার? তানবীর আমাদের কথা শুনে অবাক হয়ে গেল। সে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। কিরে, এভাবে তাকিয়েছিস কেন? তোদের মাঝে এত মিল কবে থেকে হলো? ও, তোকে তো কিছুই বলিনি। তাহলে শোন ঘটনাটা। তানবীরকে সব বলে দিলাম। কাল চাচা হচ্ছে। যাক, তোদের মাঝে এমন সম্পর্ক থাকলে আমার আর কিছুই লাগবে না। আমি এতেই খুশি। হুম, কি হলো ইমন, আমার আবদারটা রাখবে না? বলুন মহারানী, আপনার কি আবদার? আজকে আমি আর তুমি ক্লাস করব না। কেন? আজকে আমি আর তুমি অন্য জায়গায় গিয়ে ঘুরবো। না না, ক্লাস মিস করা যাবে না। প্লিজ প্লিজ চলো না, আজকে ঘুরতে যাই। আরে এত রিকোয়েস্ট করতে হবে না, ইমন যাবে তোমার সাথে। কিন্তু বন্ধু। আর কোনো কিন্তু নেই, তুই যাবি, এটাই শেষ কথা আর এটাই ফাইনাল। ওকে, যাব। ওকে, তাহলে তুমি অপেক্ষা করো, আমি একটু আসছি। এই বলে ইসরাত চলে গেল আরেকদিকে। কিরে, ইসরাতের এত পরিবর্তন কিভাবে হলো? সেটা আমি বুঝতে পারছি না। তবে ইসরাতের কথাই বোঝা যাচ্ছে যে ও তোকে সত্যি ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছে। হয়তো। আমি আর তানভীর এইভাবে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর ইসরাত আসলো। চলো আমরা যাই।